আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আসলে ইউটিউবে তোমার তৃতীয় অধ্যায় থেকে শুরু করছিলাম, কিন্তু অনেকের রিকোয়েস্টে আমরা চতুর্থ অধ্যায়ে চলে এসেছি এবং তৃতীয় অধ্যায়ের যেসব অংশগুলো বাকি রয়েছে সেগুলো এর মাঝে লেকচার ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবা। আর চতুর্থ অধ্যায়ে আমরা HTML নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে আমরা পঞ্চম অধ্যায় নিয়ে কথা বলবো। তো একটা কথা তোমাদেরকে অন্তত বলে রাখতে পারি, সেটা হচ্ছে যে তোমরা যে HTML ভীতি কিংবা সি প্রোগ্রাম ভীতি বা ICT ভীতি, এটা তো দূর হবেই আমাদের সাথে থাকলে। পাশাপাশি এটা অনেক মজার একটা সাবজেক্ট হিসাবে বা মজার টপিক হিসাবে তোমাদের কাছে তোমার উপস্থাপিত হবে। তো সেদিক থেকে আমরা তোমাদেরকে বলবো যে তোমরা আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে থাকো। আর যে কোন কী লাগবে, তোমাদের কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমরা বেশি উপকৃত হবা, সেই ব্যাপারগুলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে? তো চলো আজকে আসলে আমরা আমাদের এই পার্টটাকে প্রথম থেকে কিছু থিওরিটিক্যাল জিনিস নিয়ে কথা বলার চেষ্টা করব। থিওরিটিক্যাল বলতে আমরা যে কোডিং করব তার বিশেষ জিনিসগুলোকে আমরা একটু পরিচয় করিয়ে দেব। তো সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সহযোগিতা নিতে হবে। তো আমরা যেটা করব যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রথমত আমরা বিষয়গুলোকে কি করার জানার চেষ্টা করব। তো তোমরা দেখো, আমরা এখন যে জিনিসটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা HTML এর যে বেসিক ব্যাপারগুলো সেগুলো জানার জন্য আমরা চেষ্টা করছি। তো দেখা যাক। ওকে, আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম তোমাদের ICT ক্লাসে। তো প্রথমে তোমরা কিছু ছবি দেখতে পাচ্ছ। এখানে একটা মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা কি দেখতে পাচ্ছ। ছবিগুলো দেখো, আমি একটু পরেই বলছি। এরপর যেটা দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটির, না ন্যাশনাল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছ, তার কিছু পিকচার দেখতে পাচ্ছ, কন্টেন্ট দেখতে পাচ্ছ। এরপর কি দেখতে পাচ্ছ, ইবুক, না যেখানে আমরা মানে ইলেকট্রনিক বুক যেটাকে বলে, আমরা যেখানে তোমার বই পড়তে পারবো। ঠিক আছে? এরপর কি দেখতে পাচ্ছ, ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড। আমরা যে বই পড়ি, আমাদের টেক্সট বুক যেখান থেকে করা হয় সেটা হচ্ছে ন্যাশনাল কারিকুলাম ও টেক্সট বুক। এরপর উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড। আমি যশোরটাকে নিয়ে এসেছি, তোমার চট্টগ্রাম, তোমার ঢাকা, যে কোনোটাকে নিয়ে আসতে পারো। তো আসলে এতক্ষণ পর্যন্ত আমরা যে জিনিসগুলো দেখছি সেগুলো কি, কিসের ছবি? আমরা সবাই জানি এগুলো হচ্ছে কিসের ছবি, ওয়েব পেজের ছবি, একটা ওয়েবসাইটের একটা ওয়েব পেজের ছবি। আর যদি এই পেজটা প্রথমেই রান করে, প্রথমেই প্রদর্শিত হয়, তাহলে সেটা হচ্ছে কি, হোম পেজ। তো এগুলো নিয়ে আমরা জানবো। আজকে আমাদের পার্ট হচ্ছে ওয়েব পেজের ধারণা সম্পর্কে। হ্যাঁ, ওয়েব পেজের ধারণা সম্পর্কে আজকে আমরা জানবো। তো এটার পর আমরা কি কি শিখতে পারবো বলো? আমরা শিখতে পারবো যে ওয়েব পেজ কি তা বলতে পারবো, ওয়েব পেজ ও ওয়েবসাইটের মধ্যে যে পার্থক্য তোমার সেটা বলতে পারবো। তারপর হচ্ছে HTML সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো, ডোমেইন ও হোস্টিং এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবো। ঠিক আছে? তো প্রথমত আসো, আমরা যে কোনো ইন্টারনেটের কথা আসলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথা চলে আসে। দ্যাট মিনস WWW, তোমরা এটা প্রায় ব্যবহার করে থাকো। এটা আসলে কি? তো এটা অধিকাংশ সময় মানে WWW বলে আমরা কিন্তু ডাকি, বাট এটার পূর্ণাঙ্গ নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এবং ওয়েব হলো বিশ্বজুড়ে, ওয়েব মানে তো জাল না, ওয়েব হলো বিশ্বজুড়ে তোমার কম্পিউটারগুলো, যতগুলো কম্পিউটার আছে তাদের একটা নেটওয়ার্ক। ঠিক আছে? তো আমরা এটাকে আর সুন্দরভাবে যদি বলি, আমরা বলতে পারি যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে বিশ্বব্যাপী বন্টিত গতিশীল তোমার গ্রাফিক্যাল হাইপারটেক্সট ইনফরমেশন সিস্টেম, যেটা কি করবে, ইন্টারনেটে রান করবে। ঠিক আছে? তো এখন এই যে মানে প্রযুক্তিটা গড়ে উঠবে, ওয়েবটা গড়ে উঠবে, এটা গড়ে ওঠার জন্য তোমার তিনটা নতুন প্রযুক্তির প্রয়োজন হবে। প্রথমত হচ্ছে HTML, দ্যাট মিনস হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? যেটা দ্বারা HTMLটা লেখা হয়। হাইপারটেক্সট তাদেরকেই বলে, সেই সব টেক্সটকে বলে যেটা দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করা হয়। ঠিক আছে? এরপর হচ্ছে HTTP। আবার বলেছিলাম যে ওয়েবসাইট ডেভেলপ করে এই টেক্সটগুলো ট্রান্সফার, মানে তোমরা বুঝো, আদান প্রদান করা। ওকে, প্রোটোকল হচ্ছে মানে ট্রান্সমিট করা। প্রোটোকল হচ্ছে একটা সংবিধান বলতে পারো, আইন বলতে পারো, নিয়ম কানুন বলতে পারো, বা রুলস বলতে পারো। এই নিয়মে যাবে, সেটা একটা সফটওয়্যার আকারে থাকে এবং সেটাকে অ্যাকচুয়ালি প্রোটোকল বলা হচ্ছে।
ঠিক আছে। তো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যে সার্ভার থেকে কম্পিউটারে আসা যাওয়া করবে, সেটা যেই প্রোটোকলের মধ্য দিয়ে যাবে সেটাকে বলা হচ্ছে এইচটিটিপি, দ্যাট মিনস হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে। তো ওয়েব সার্ভার কম্পিউটারের ওয়েব ট্রান্সফার বা প্রেরণের কাজ এটা সম্পন্ন করবে। আর তৃতীয়ত ওয়েব ব্রাউজার যে প্রোগ্রামে ডাটা রিসিভ ও অনুবাদ মানে কি, আমরা তো এইচটিএমএল কোডিং করব, তো গ্রাহককে তো আর এইচটিএমএল কোড দেখাবে না, তাকে সেই এইচটিএমএল কোডের অনুবাদটাকে ক্লায়েন্টের কাছে কি করবে, প্রদর্শন করবে ফলাফলটা। আর সেই কাজটা যে করবে তার নাম হচ্ছে ওয়েব ব্রাউজার। এক কথা অন্যভাবে বলা গেলে আমরা বলতে পারি যে যেখান থেকে ওয়েব ব্রাউজ করা হয় সেটাকে কিন্তু ওয়েব ব্রাউজার আমরা বলতে পারি। তো এখন আসো যে 1989 সালে তোমার ইন্টারনেটে এইচটিটিপি বা হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল আবিষ্কার হওয়ার পর কম্পিউটারের সুবিধাকে ইন্টারনেটের মাধ্যমে বন্টনের জন্য, খেয়াল করবা, বন্টনের জন্য 1992 সালে তোমার টিম বার্নার্স-লি, এখানে যার ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ, তার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। টিম বার্নার্স-লি সুইজারল্যান্ড জেনেভায় তোমার সান একটা কোম্পানি ছিল, যেটা ইলাবোরেশন হচ্ছে ইউরোপিয়ান সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ। হ্যাঁ, তোমার এই ইউরোপিয়ান তোমার সেন্টার ফর নিউক্লিয়ার রিসার্চ যে সংস্থাটি ছিল, এদের একটা প্রকল্প হিসাবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটাকে কি করেন, উদ্ভাবন করেন। তো সেখানে যিনি চিফ ছিলেন তার নাম ছিল টিম বার্নার্স-লি, তো যে কারণে তাকে এটার জনক বলা হয়। এবং 1993 সালে তোমার গ্রাফিক্যাল ব্রাউজার আবিষ্কারের পর তোমার মানে এই আবিষ্কারের 1 বছর পরপরই কিন্তু তোমার এই মানে www এর প্রচলনটা শুরু হয় এবং অদ্যাবধি এটা কিন্তু চলছে, আমরা সবাই জানি। এবং তিনি বেশ কিছু তোমার বিদ্যমান ধারণাকে একটি মাত্র ব্যবস্থায় সংযুক্ত করেন, বা আগে পরে সবগুলোকে একটা মাত্র জায়গায় নিয়ে এসে তিনি একটি মাল্টিমিডিয়া প্রযুক্তির সমন্বয় করেন, যা সারা বিশ্বে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। বর্তমানে আমরা সেটাকেই ব্যবহার করছি। তারপরে এবার দেখো ওয়েব পেজ কি, আমরা অলরেডি পড়ে ফেলেছি। ওয়েব পেজ হলো এক ধরনের ডকুমেন্ট বা অনেকগুলো কন্টেন্টের সমন্বয়, বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা ইন্টারনেট ব্রাউজারে ব্যবহারের জন্য উপযুক্ত একটা ডকুমেন্ট, যেটা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার উপযোগী, ইন্টারনেটের সাথে সংযুক্ত এবং তোমার কি বলবে সার্ভারের তোমার কি রাখা পেজকে আমরা বলতে পারি। কথা বুঝতে পেরেছো? তারপরে এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে ওয়েব পেজ কি কি তথ্য থাকতে পারে। আমরা সবাই জানি ওয়েব পেজে কি থাকতে পারে, টেক্সট, এই যে আইসিটি নামে কি থাকতে পারে, টেক্সট থাকতে পারে, তারপর ইমেজ থাকতে পারে, তারপর কি থাকতে পারে, অডিও থাকতে পারে, তারপর কি থাকতে পারে, অ্যানিমেশন থাকতে পারে, তারপর কি থাকতে পারে, ভিডিও থাকতে পারে। কথা বুঝতে পেরেছো? তো এখন দেখো এখানে লিমিটেড হচ্ছে উইথ ফারুক স্যার, যেটা দিয়ে তোমরা ইউটিউবে সার্চ করতে পারো। এইটা দিয়ে সার্চ করলে তোমরা সরাসরি আমাদের অন্যান্য ভিডিওগুলো পেয়ে যাবা। তো এরপরে দেখো, এর পরবর্তীতে আমরা আরো কিছু পিকচার দেখতে পাচ্ছি। বলো তো পিকচারগুলো কিসের? এগুলো হচ্ছে কিসের বলো? কয়েকটি ওয়েব পেজ। হ্যাঁ, কয়েকটি ওয়েব পেজ। আর একই আমরা আচ্ছা তাহলে আরেকটা জিনিস বলো তো, যে কয়েকটি ওয়েব পেজের সমষ্টি কি বলে? ওয়েবসাইট বলে। আমি যদি আরো সুন্দরভাবে বলি, আমি বলতে পারি এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েব প্রেজেন্টেশন বা ওয়েব পেজ তৈরি হয়। ঠিক আছে, আমাকে যদি সংজ্ঞায়ন করতে বলা হয় জ্ঞানমূলক হিসেবে এটা বলতে পারি, অথবা আরো সুন্দরভাবে যদি বলতে পারি একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগ। খেয়াল করবা, একই ডোমেইন মানে একই নামের অধীনে বা একই আইপিতে হ্যাঁ পরস্পর সংযোগযোগ্য, একজনের সাথে একজন সংযোগ আছে, আমি বাটন দিয়ে বা যে কোনো লিঙ্কের মাধ্যমে সংযোগ আছে। হ্যাঁ, একাধিক ওয়েব পেজের সমষ্টিকে বলা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে। আর প্রথমে তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন একটা ডোমেইনের নাম লিখবো, আমি যখন সার্ভার রিকোয়েস্ট পাঠাবো, সে আমাকে প্রথমে যে পেজটি প্রদর্শন করবে সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে হোম পেজ। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা ডাউনলোড আপলোড কি এটা আমাদের জানতে হবে। তো আমরা সবাই জানি যে আমার কম্পিউটার থেকে কোনো কিছু যদি আমি সার্ভারে যদি প্রেরণ করি বা অন্য কম্পিউটারে যদি প্রেরণ করি, তাহলে সেটাকে বলা হবে আপলোড। তাহলে ডাউনলোড কি? তার বিপরীতটা, অন্যের কম্পিউটার থেকে বা সার্ভার থেকে কোনো কিছু আমার কম্পিউটারে যদি নিয়ে আসি, তখন সেটাকে বলা হবে কি? ডাউনলোড। তো আর এই আপলোড ও ডাউনলোড কাজটি যে প্রোটোকল করে দেয় তা হলো কি? তা হলো কি? এফটিপি, দ্যাট মিনস ফাইল ট্রান্সফার প্রোটোকল। আমি আবার বলছি, তোমার এখানে যে আমরা লিখেছি, দেখো একটা কম্পিউটার, রিমোট কম্পিউটার, তাহলে আপলোড হচ্ছে পাঠানো, ডাউনলোড হচ্ছে নেয়া।
ঠিক আছে, গ্রহণ করা আমার কম্পিউটার এটা। আর যেই প্রোগ্রামটার মধ্যে দিয়ে করবে দ্যাট এফটিপি, দ্যাট মিন্স ফাইল ট্রান্সফার প্রোটোকল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা হচ্ছে এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর একটা হচ্ছে এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। ওকে, এবার দেখো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমরা যে ওয়েব ব্রাউজ করি সেটা কিভাবে করি, বা আমার এখানে যে একটা ওয়েব প্রদর্শিত হয় সেটা কিভাবে হয়। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা কম্পিউটার এখানে দিয়েছি স্ক্রিন, এখান থেকে দেখো আমি একটা ওয়েবসাইট লিখবো, ওয়েবসাইটের ঠিকানা লিখবো। তো দেখো আমি যে আমার যেই কম্পিউটার থেকে আপনি ওয়েব ব্রাউজ করবে সেটাকে বলে ইউজার কম্পিউটার, ক্লায়েন্ট কম্পিউটার। আর যেখান থেকে এটা আসবে, যেখানে এটা সংরক্ষিত আছে সেটা হচ্ছে সার্ভার কম্পিউটার। তাহলে দেখো কিভাবে, একবার তোমরা স্ক্রিনের দিকে দেখো আমরা একটা ওয়েবসাইট লিখছি josorboard.gov.vd, তারপর দেখো একটা আমরা ইউজার রিকোয়েস্ট পাঠিয়েছি। এখন ইউজার রিকোয়েস্ট পাঠানোর পরে দেখো যে সার্ভারের মধ্যে কি কাজ, সার্ভার কি করবে, এই যে এটা গেল, এটা এইচটিটিপির যে প্রোটোকল আছে সেখানে গেল, সেই সার্ভারে গেল, যাওয়ার পরে এই ডোমেইন নেমে কোনো ওয়েবসাইট আছে কিনা বা কোনো ওয়েব পেজ আছে কিনা সেটা সে দেখবে। তো সার্ভারের সাথে যদি এটা মিলে যায় তখন সার্ভার কি করবে, রিকোয়েস্টটাকে রেসপন্স করবে। তোমরা দেখো যে রিকোয়েস্টটা রেসপন্স করলো, রেসপন্স করার পরে দেখো আগে ছিল কি শুধুমাত্র অ্যাড্রেস বারে সেটা লিখেছে, আর এখন পূর্ণাঙ্গ ওয়েবসাইটের একটা ওয়েব পেজ যেটাকে আমরা হোম পেজ বলি সেটা প্রদর্শিত হয়েছে। যেহেতু যশোর বোর্ডের প্রথমে এটা দেখা যাচ্ছে, সো এটাই হচ্ছে যশোর বোর্ডের হোম পেজ। তোমরা সবাই মনে হয় বুঝতে পেরেছো। তারপরে এবার দেখো, তাহলে এবার বলো তো ইউজারের রিকোয়েস্ট সার্ভার নিয়ে যায় এবং সার্ভার রেসপন্স আবার ইউজারের কাছে নিয়ে আসে মূলত কে, এটা কে নিয়ে আসবে। যেমন দেখো এখানে ক্লায়েন্ট আছে, এখানে সার্ভার আছে, মাঝখানে ওয়েব পেজ। তাহলে কি করবে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো, এইচটিটিপি কি করবে, এইচটিটিপি করবে, অর্থাৎ হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল করবে। ঠিক আছে, এখানে লেখা আছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল যেন /, এরপর কিন্তু আমরা www.টা লিখি। ওকে, ডোমেইন নেমের প্রথম অংশ। এরপরে দেখো পরে আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো ক্লায়েন্ট। দেখো ক্লায়েন্ট মানে কি, আমরা জানি যে ইউজার কম্পিউটার যেখান থেকে আমরা ব্রাউজ করি, আর একটা হচ্ছে সার্ভার যেখানে এটা সংরক্ষিত আছে এখানে। আর একটা জিনিস হচ্ছে এখানে এটা কি বলতো, ইন্টারনেট। এই দুটোর মধ্যে সম্পর্ক যেভাবে হয়েছে যে জিনিসটার মধ্যে দিয়ে সেটা হচ্ছে ইন্টারনেট। তাহলে এবার বলো যে ক্লায়েন্ট কম্পিউটার কি। ক্লায়েন্ট কম্পিউটার আমরা অলরেডি বলেছি যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি, তা ক্লায়েন্ট কম্পিউটার। আর তাহলে সার্ভার কম্পিউটার কি, সার্ভার কম্পিউটার হচ্ছে ওয়েব পেজ ও ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকবে সেটা হচ্ছে সার্ভার কম্পিউটার, বা ওয়েব সার্ভারও বলা হয় সার্ভার কম্পিউটারকে। এবার দেখো আইপি অ্যাড্রেস। দেখো আমাদের সবার কিন্তু একটা আইডেন্টিটি আছে, একটা নেম আছে না, আমার নাম যেমন ওমর ফারুক, ঠিক আছে, তো সেরকম তোমাদের একটা নাম আছে। এরকম আমাদের প্রত্যেকটা কম্পিউটার, প্রত্যেকটা ডিভাইসের একটা কি আছে, সুনির্দিষ্ট নাম আছে। ঠিক আছে, তো এটা কি ইন্টারনেট প্রোটোকল বা আইপি অ্যাড্রেসও বলে, ঠিকানা। তো এই আইপি অ্যাড্রেসটা আমরা যেটা ব্যবহার করি IPv4, দ্যাট মিনস আইপি ভার্সন 4, আর একটা হচ্ছে IPv6, আইপি ভার্সন 6। এখন সেটা ব্যবহার হয় নাই, শুরু হয় নাই ঠিকভাবে, তবে অনেকগুলো ডিভাইসে সেটা দেওয়া শুরু হয়েছে। আমরা এখনো পর্যন্ত যেটা ব্যবহার করি সেটা আইপি ভার্সন 4। তো আইপি ভার্সন 4 এ তোমার 4টি অক্টেট থাকবে, খেয়াল করবা। অক্টেট দ্যাট মিনস 8 বিটের বাইনারি থাকবে। ওই 8 বিটের বাইনারি যে ডেসিমাল মান ওটাকে পূর্ণাঙ্গ করলে একটা কি হবে, আইপি অ্যাড্রেস হবে। তাহলে 8 বিটের যদি হয় তাহলে 4টা অক্টেট যদি হয় তাহলে 4 আর 32, 4 × 8 দ্যাট মিনস 32, তাহলে 32 বিটের প্রয়োজন। আর প্রতিটি অক্টেটের মাঝখানে একটা ডট চিহ্ন থাকবে। আইপি অ্যাড্রেসকে আবার 5টা ক্লাসে ভাগ করে, আমরা সেই ক্লাসগুলো একটু দেখব। দেখো আইপি অ্যাড্রেসের যে ক্লাস একদম সহজ, নেটওয়ার্ক আইডি এবং হোস্ট আইডি নিয়ে এই ক্লাসটা। ক্লাসে মনে রাখবা প্রথমটা হচ্ছে নেটওয়ার্ক, বাকি তিনটা অক্টেট হচ্ছে হোস্ট। ক্লাস বি, এই যে ক্লাস বি আমরা দেখতে পাচ্ছি, ক্লাস বি হচ্ছে কি তোমার দুটো হচ্ছে নেটওয়ার্ক আর লাস্টের দুটো হচ্ছে কি হোস্ট আইডি। এবার ক্লাস সিতে আমরা দেখতে পাচ্ছি প্রথম 3টেই হচ্ছে নেটওয়ার্ক আইডি, শেষেরটি হচ্ছে হোস্ট আইডি। আর ক্লাস ডিতে যেটা হচ্ছে সবগুলো হচ্ছে নেটওয়ার্ক আইডি। দেখো, আর এটা মাল্টিকাস্টের জন্য ব্যবহার করা হয়। এবার দেখো এই যে ক্লাস সি, এটাও কিন্তু নেটওয়ার্ক, অর্থাৎ ক্লাস সি ক্লাস ডি এর মধ্যে পার্থক্য কিন্তু নাই, একটা মাল্টিকাস্ট, এটা কি রিজার্ভ এক্সপেরিমেন্টালের জন্য ব্যবহার করা হয়।
ঠিক আছে, এখানে কিন্তু কোনো হোস্ট আইডি নেই। তোমরা আশা করি তিনটা ক্লাস কিন্তু বুঝতে পেরেছো। এরপর আরেকটু আমরা বিস্তৃত দেখে যাই, যেমন ক্লাস সি এর আইপি অ্যাড্রেস কিরকম একটু দেখি। দেখো আইপি অ্যাড্রেসটা কিন্তু এবার বাইনারিতে থাকে। অক্টেট কেন বলা হচ্ছে, এখানে 8টা বাইনারি বিট দেখো, ঠিক আছে, তোমরা বিট নিশ্চয়ই ছিল, হ্যাঁ, এই যে এগুলো প্রত্যেকটা এক একটাকে বিট বলা হচ্ছে, 8টা বাইনারি বিট। তো এগুলোর তুমি যদি সমতুল মান বের করো, তুমি দেখো আমরা ক্লাস সিতে আমরা জেনেছি যে প্রথম 3টেই কিন্তু নেটওয়ার্ক আইডি, আর শেষেরটা হচ্ছে কি হোস্ট আইডি। মনে রাখার সহজ সিস্টেম হচ্ছে তোমার ক্লাস অনুযায়ী সি পর্যন্ত খেয়াল করবা। আমার যদি এ হয় প্রথমটা নেটওয়ার্ক, বি হলে বি 2 নাম্বারের 2টা নেটওয়ার্ক, আর সি 3 নাম্বার 3টা নেটওয়ার্ক, আর ডি এবং ই 4টাই নেটওয়ার্ক, ঠিক আছে। তো এটার এবার যদি আমি এটার বাইনারি মান বাইর করি, তাহলে এটা কত হচ্ছে দেখো তো 192, এটা কত হচ্ছে দেখো 168, এটা কত 11, এটা কত 1। তাহলে 192.168.11.1 এটাই হচ্ছে ক্লাস সি এর একটা আইপি অ্যাড্রেস। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে রাখি, এই যে আইপি অ্যাড্রেসের কথা বলছে, এটা আসলে আসলো কোথা থেকে সেটা পরবর্তীতে আমরা ডিটেইল বলবো। তারপর একটু বলে রাখি, যেমন আমরা www.google.com লিখলাম, এটা আমাদের মনে রাখা সহজ, এটাকে বলে ডোমেইন নেম। তো এখন কম্পিউটারে যে সার্ভারে কিন্তু আইপি অ্যাড্রেস দিয়ে এগুলোকে সংরক্ষণ করে রাখা হয়েছে এই অ্যাড্রেসটা দিয়ে। তাহলে তোমরা বলবা তাহলে দুটোকে সংযুক্ত কে করে বা দুটোকে বুঝে কে সমঝোতা কে করে, সেটা যেটা করে তার নাম হচ্ছে ডিএনএস। ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, যেটা কি করে এই যে তোমার আমাদের ডোমেইন নেম আছে সেটাকে সে কি করে কনভার্ট করে আইপিতে রূপান্তর করে। তাহলে আমরা জেনে গেলাম এই যে কাজটা পরিবর্তন করে কে, ডিএনএস। মনে রাখবা এর ইলাবোরেশন হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। অনেক সহজ না? আচ্ছা, এরপরে দেখো, এখন দেখো আমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, তোমরা অনেকেই এটা ব্যবহার করো, এগুলো ব্যবহার করো। যেমন যে আমরা কি দেখতে পাচ্ছি, কতগুলো ব্রাউজার দেখতে পাচ্ছি, গুগল ক্রোম, ফায়ারফক্স, মজিলা, হ্যাঁ, অনেকগুলো ইন্টারনেট এক্সপ্লোরার, অনেকগুলো দেখতে পাচ্ছি। তাহলে এগুলো কিসের আইকন আমি কিন্তু আগেই বলে দিয়েছি, এগুলো হচ্ছে কিসের, বিভিন্ন ব্রাউজারের আইকন। আচ্ছা, এরপর দেখো যে ব্রাউজার কাকে বলে। তোমরা সবাই জানো যেখান থেকে ব্রাউজ করা হয় বা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা যে ইয়াগুলো আছে, আমার ওয়েবসাইটগুলো, ওয়েব পেজগুলো আছে, সেগুলাকে হ্যাঁ কি করে ব্যবহারকারী যারা আছে বা ইউজারদের কাছে বুঝবে সেরকম করে প্রদর্শন করবে, তাদেরকে বলা হচ্ছে কি ওয়েব ব্রাউজার। তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছো ব্যাপারটা। এরপরে দেখো আমরা একটা ওয়েব ব্রাউজার নিলাম, মজিলা ফায়ারফক্সে নিচ্ছি আমি, তোমরা অন্য কোনোটা নিতে পারো, এবং তার বিভিন্ন অংশ যেগুলো আমাদের কাজে লাগবে সেগুলো নিয়ে একটু কথা বলি। যেমন দেখো তোমরা দেখতে পাচ্ছ যে ব্যাক বাটন, ঠিক আছে না? আচ্ছা, এরপরে আছে কি ফরওয়ার্ড বাটন। এই যে এটা ব্যাক বাটন, এটা ফরওয়ার্ড বাটন, অর্থাৎ আমার যে পেজ আছে, আমি যে পেজে গেছি সামনে যাব বা পিছনে যাব, পিছনে যেতে হলে ব্যাক বাটন, সামনে যেতে হলে ফরওয়ার্ড বাটন। এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি স্টপ বাটন, এই যে এটা হচ্ছে স্টপ বাটন, দিয়ে আমি স্টপ করে দেব। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি হচ্ছে গো বাটন। তারপরে এখানে একটা অ্যাড্রেস বার, এখানে আমরা যে কোনো ওয়েবসাইটের ইউআরএল বা তোমরা কিন্তু আইপি অ্যাড্রেসটা লিখলেও কিন্তু হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রিফ্রেশ বাটন। ওকে, তো এরপরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোম বাটন। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছো। তো এবার আসো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেইন নেমের কথা বলা হচ্ছে। আমি অনেকবারই তোমাদের ডোমেইন নেমটা বলেছি। ডোমেইন নেম হচ্ছে একটা স্বতন্ত্র টেক্সট বা ওয়েব অ্যাড্রেস। ডোমেইন নেম এমন একটি সার্ভার কম্পিউটার বা ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকবে, এই কি বলছে, এই ডোমেইন নেমের মাধ্যমে সারা বিশ্বের যে কোনো প্রান্তে ইন্টারনেটের ব্যবহারকারীরা ওয়েবসাইটে খুঁজে পাবে। সুতরাং আইপি অ্যাড্রেসের অনুবাদই হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে। আমি কিন্তু বলেছি যদি এই ডোমেইন নেম কি করে রেজিস্ট্রি করা হয়, তবে এটি সারা বিশ্ব হতে একটি ইউনিক আইডেন্টিটি পাবে। খেয়াল করবা, ইউনিক মানে অদ্বিতীয়, কারণ যদি দুটো হয়ে যায় তুমি ওয়েবসাইট করলে কোনটাতে যাবে, সেই জন্য এটা অদ্বিতীয় হবে এবং এটা রেজিস্টার করতে হয়। আর এই নাম আর কেউ নিতে পারবে না, এবং ডোমেইন নেমটা কিন্তু কিনে নিতে হয়। যারা এটা প্রোভাইড করে তাদেরকে কি করতে হয়, তোমার মানে আর্থিক কোনো একটা কিছু পে করতে হয়, ঠিক আছে। এবার দেখো হোস্টিং কি। হোস্টিং আমরা অনেকেই ওয়েব হোস্টিং বলে থাকি, হোস্টিংকে ওয়েব হোস্টিং বলা হয়। সোজা কথা, ইন্টারনেটে ওয়েব ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকে ওয়েব হোস্টিং বলে। হোস্টিং হচ্ছে মূলত অনলাইনে ওয়েবসাইটে আপলোড করা বা সার্ভার কম্পিউটারের ডেস্কের জায়গাটাকে আমরা কি বলতে হচ্ছে হোস্টিং, মানে আমি যেখানে ওয়েবসাইট বা এইচটিএমএল ফাইলটাকে জমা রাখবো, ঠিক আছে। তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এরপরে আসো যে আজকে আমরা কি শিখলাম।
আজকে আমরা যেটা শিখলাম, আইপি অ্যাড্রেস কি শিখলাম, ডোমেইন নেম কিনতে হয় কেন জানলাম, এইচটিটিপি এর কাজ কি ব্যাখ্যা করো, এবং ওয়েব পেজ ও ওয়েবসাইটের মধ্যে বিশ্লেষণ করতে পারবো। তারপর হচ্ছে তোমার ডোমেইন নেম হোস্টের তুলনামূলক পার্থক্য বিশ্লেষণ করা। আশা করি এই কাজগুলো তোমরা পারবা। এবং আরেকটা কাজ হচ্ছে কোনো শিক্ষামূলক ওয়েবসাইট থেকে তুমি কি কি সুবিধা নিচ্ছ তার ধারাবাহিকভাবে বাসায় লিখবা, নিজেই মূল্যায়ন করবা, কারণ হচ্ছে এখন তো আর আমরা বাসায় গিয়ে দেখতে পারবো না, তো এই জন্য এটা একটু দেখবা। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই প্রশ্ন করবা আমাদের কমেন্টে। এরপরে হচ্ছে আজকে এতটুকুর মধ্যে সমাপ্ত রাখছি। আর পরবর্তীতে আরও মজার মজার ভিডিও পেতে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আইসিটিকে একদম ইজি করতে, আইসিটি টুকুর হওয়ার জন্য, অনেক বেশি তোমার দক্ষ হওয়ার জন্য আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো, হ্যাঁ অবশ্যই লাইক করবা, ভালো থাকবা, আমাদের জন্য দোয়া করবা, আমি তোমার জন্য দোয়া করি, অনেক ভালো করবা ইনশাল্লাহ। তো সে পর্যন্ত তোমাদের সুস্থ রাখুক, আমাদের সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।